নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। যেখানে শেষ সেখান থেকেই তো শুরু হয়। এক সরকারের শেষ, সেখান থেকে শুরু হবে নতুন সরকার গঠন। নেপাল জ্বলছে, নেপালে আগুন জ্বলছে, সেনার হাতে এখন নেপাল। কিন্তু তা কতদিন? তা তো সাময়িক। তারপরে নতুন সরকার গড়তে হবে। তো এই নতুন সরকার যে গড়া হবে, সেই নতুন সরকারের মুখ কে হতে পারে? জেনজির পছন্দের মুখ কারা হতে পারেন? গণবিদ্রোহের আগুনে নেপাল সরকারের তো পতন হয়েছে। নেপালে কোন পথে ক্ষমতায় আসবে নতুন সরকার? অন্তর্বর্তী সরকার গঠনে কলকাঠি নাড়তে পারে চীন। তিনটে মুখের কথা বলবো আপনাদের, এক এক করে তিনটে মুখ। আমরা একবার ছবি দেখাবো। এই তিন মুখ যারা নতুন সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে পারেন। বালেন্দ্র শাহ, এই মুহূর্তে তিনি কাঠমান্ডুর মেয়র। রাজনীতিতে বেশি দিন আসেননি, কিন্তু বিপুল জনসমর্থন পেয়ে এসেছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, নিজেই একটি পার্টি তৈরি করেছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে কাঠমান্ডুর মেয়র। ব্যাকগ্রাউন্ডটা একবার দেখা যাক। তিনি একজন ভালো শিল্পী, স্কুল লাইফ থেকেই ভালো গান তিনি, র্যাপার, র্যাপ মিউজিক পছন্দ করেন। তার গানে জেনজি উত্তাল, সমর্থনের হাওয়া ভীষণভাবে তার দিকে। বালেন্দ্র শাহর পর সুদান গুরুং, মাঝে যার ছবি দেখছেন। এই সুদান গুরুং আবার ডিস্ক জকি। এই ডিস্ক জকি সুদান গুরুং 2015 ভয়ঙ্কর ভূমিকম্পে তার ছেলের মৃত্যুর পর তিনি জনসেবায় নিজেকে নিয়োজিত করেন। নেপালের প্রত্যন্ত গ্রামে ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার যারা তরুণ কিশোর তাদের সঙ্গে মিশেছেন, সেখানে শিক্ষার প্রসারের জন্য এবং কিভাবে আরো ভালো থাকা যায় সেই পাঠ পড়িয়েছেন। আর সরকারের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক কথা বলে গেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সুদান গুরুংয়ের নিজের একটা সংস্থা রয়েছে, হামি নেপাল। যে হামি নেপাল থেকে ডাক দেওয়া হয়েছিল যে এই নেপো কিডদের বিরুদ্ধে কথা বলা দরকার। নেপো কিড কারা? নেপো কিড হলো যে সরকারে রয়েছে, সেই সরকারের মন্ত্রী, নেতা, আমলাদের ছেলে মেয়েদের নেপোটিজম, অর্থাৎ সেই ছেলেমেয়েরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, সেই জন্য তাদের নেপো কিড কয়েনেজ দেওয়া হয়েছিল, তকমা দেওয়া হয়েছিল। তো এই সুদান গুরুং জেনজির পছন্দের। সুদান গুরুং হতে পারেন পরের প্রধানমন্ত্রী। আরো একজনের নাম, একদম শেষ নাম, রবি লামিছানে, একজন নিউজ প্রেজেন্টেটর, টিভি অ্যাঙ্কার। সেখান থেকে তিনি জনপ্রিয়তা এমন জায়গায় চলে যায়, তার মনে হয় এবার সক্রিয় রাজনীতিতে নামা উচিত। দল গড়লেন, সক্রিয় রাজনীতিতে নামলেন, জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছলো, সরকারে থাকা দল তার দলকে নিজের সরকারে সামিল করলো। ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন এক সময় রবি লামিছানে, কিন্তু এই ওলি সরকারের নেক নজরে পড়ে যান, সেটা তার জনপ্রিয়তার জন্যই। তারপর তাকে জেলে যেতে হয়। যখন গতকাল নেপাল উত্তাল, তখন বিক্ষোভকারীরা জেনজি জেল ভেঙে এই রবি লামিছানেকে বের করে নিয়ে আসেন। এটা থেকে বোঝা যায় তার জনপ্রিয়তা কতটা জেনজির কাছে। বালেন্দ্র শাহ নাকি সুদান গুরুং নাকি রবি লামিছানে, নাকি নতুন কোনো নাম উঠে আসতে পারে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন সরকারের পিছনে কি চীনের মদত থাকবে? চীনপন্থী সরকার হবে, ভারতপন্থী সরকার হবে? এই প্রশ্ন এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু গতকাল যে ছবি দেখেছি তার মধ্যেও কোথাও অশনি সংকেত লুকিয়ে আছে, অন্তত আমাদের দেশের গোয়েন্দারা মনে করছেন। কারণ বেশ কিছু ছবি এমন দেখা গিয়েছে, যে ছবিতে দেখা গিয়েছে প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে ভারতের পতাকা নিয়ে নেপালে। কেন? তাহলে কি আইএসআই চক্রান্ত করে এইভাবে ভারতের পতাকা নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভের ছবি ঘোরাচ্ছে বিভিন্ন জায়গায়? এটা প্রমাণ করতে চাইছে যে ভারত এটার পিছনে রয়েছে।
ভারত নেপালে রাজতন্ত্র চায়, আর সেই জন্যই গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে ফেলতে চাইছে। এটাই কি আইএসআই প্রমাণ করতে চাইছে? আইএসআই এর কলকাঠিতেই কি ভারতের পতাকা ব্যবহার করা হয়েছে? যদি তা হয় তাহলে টেনশনের জায়গা তো রইলই। নেপালের ভারতীয়রা রয়েছে, সেই ভারতীয়দের এবার টার্গেট করা হবে। প্রচুর ভারতীয় নেপালে থাকেন। ভারত নেপালের মধ্যে যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক নষ্ট হবে। আইএসআই কি সেটাই চাইছে? কিন্তু যদি তাও হয়ে থাকে, সেখানেও একটা প্রশ্ন থাকবে। আইএসআই এ ধরনের প্ল্যান করতেই পারে, কিন্তু মদত কে দিচ্ছে? আইএসআই এর তো সেই ফান্ডিংই নেই। অন্য একটা দেশে গিয়ে ভারতের বিরুদ্ধে চক্রান্ত রচনা করার, ষড়যন্ত্র করার ফান্ডিং কারা করছে? সে প্রশ্ন উঠবে। অন্তত দীর্ঘদিন যারা সেনার সঙ্গে, আর্মির সঙ্গে যুক্ত হয়েছেন, পদস্থ উচ্চপদস্থ আধিকারিকরা কাজ করে এসেছেন, তারা সে প্রশ্ন তুলছেন। আমরা কথা বলেছিলাম কর্নেল ভাদুরীর সঙ্গে, কর্নেল রাজেন্দ্র ভাদুরী কি বলছেন শুনুন। আমরা জানি যে আইএসআই এর নেটওয়ার্ক আছে নেপালে, ওরা সক্রিয়। এই মাঝে মধ্যেই নেপালের থ্রু দিয়ে পাকিস্তানি টেররিস্টরা ঢুকেছে। এই খবর গত 15-20 বছর, 25 বছর ধরে আমাদের কাছে আছে। আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের অ্যাজিটেশন বা যা হচ্ছে নেপালে, এটার জন্য বেশ ভালো অ্যামাউন্ট অফ টাকা দরকার। আর আমার বিশ্বাস পাকিস্তান এই মুহূর্তে একটা ব্যাংক্রাপ্ট কান্ট্রি। আইএসআই এর কাছে তো আলাদা করে কোনো টাকা জেনারেট করার সোর্স নেই। তাহলে আইএসআই কে ফান্ড করছে? ইতিহাস যদি আমরা পিছনে ঘেঁটে দেখি, আফগানিস্তানের আনরেস্ট, তালিবানের ক্রিয়েশন, সবকিছু আইএসআই করেছিল, কিন্তু ফান্ড কোথা থেকে এসেছিল? ফান্ড সিআই এর কাছ থেকে এসেছিল। কোথা থেকে শুরু হলো এই বিক্ষোভের আগুনে নেপালের ঝলসে যাওয়া? শুরুটা অনেক দিন ধরেই হয়েছিল। জেনজির মধ্যে ক্ষোভ ছিল অনেক দিন ধরেই। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো কবে? না, ক্ষোভের বহিঃপ্রকাশ হলো প্রথম যখন 4 তারিখ জানিয়ে দেওয়া হলো, এ মাসের 4 তারিখ 4 সেপ্টেম্বর জানিয়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া, 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়া হচ্ছে। এই 26টি সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার পর এবার জেনজি চিন্তায় পড়ে গেল। তাদের যাবতীয় সব কিছু শেয়ার করার জায়গা তো এই সোশ্যাল মিডিয়া। রাগ, ক্ষোভ, দুঃখ, হতাশা সব কিছুই ড্রেন করার জায়গায় সোশ্যাল মিডিয়া। সেটা বন্ধ করে দিলে কি করে হবে? তার ঠিক পরের একটা ঘটনার ছবি আপনাদের দেখাবো। 6 তারিখ এই যে ফুটেজ দেখছেন, 11 বছরের মেয়ে হেঁটে যাচ্ছে, ধাক্কা লাগলো, দেখুন পড়ে গেল। গাড়িটা একবারও গতি না থামিয়ে স্পিডে বেরিয়ে চলে গেল। এই ছবি কোথাকার? এই ছবি নেপালের কোশি প্রভিন্সের এক মন্ত্রী, অর্থাৎ ফিনান্স মিনিস্টার, তার গাড়ি মেয়েটিকে ধাক্কা মেরে চলে যাওয়ার পর গাড়িটা একবারের জন্যও থামেনি, বেরিয়ে গেছে স্পিডে। বাকিরা সবাই এসে তাকে তুলছে। বেঁচে গিয়েছে ওই কিশোরী। কিন্তু প্রশ্ন উঠে গেল সেখান থেকেই যে গাড়ি থামালেন না কেন মন্ত্রী? আবার এই ঘটনার কথা যখন ছড়িয়ে পড়ল, তখন দেখা গেল যে তখনকার প্রধানমন্ত্রী ওলি তিনি বললেন এ ঘটনা ছোট্ট ঘটনা, এ ঘটনা এমন কিছু বড় কিছু নয়, বরং কিছু ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে, সাহায্য করা যেতে পারে আর্থিক। ব্যাস, ক্ষোভ বাড়তে থাকলো। কোশি প্রদেশ থেকে ক্ষোভ বাড়তে শুরু করলো। 6 তারিখের পর ধীরে ধীরে সেই ক্ষোভের আগুন আরো বাড়লো, বেড়ে 7 পর 8 তারিখ সকালে কাঠমান্ডুর রাজপথে জনতার ভিড়, যাদের বেশিরভাগই জেনজি। হতেই পারে দুর্ঘটনার এই ফুলকি থেকেই নেপালে আগুন ছড়িয়েছে। ছোট ঘটনার জেরেই এখনো জ্বলছে নেপাল। কতটা জ্বলছে, কি অবস্থা? গতকাল রাত 10টার পর সেনা জানিয়ে দিয়েছে যে এবার সেনার হাতে নেপাল। এখন সেনা নেপালের দেখভাল করবে, কিন্তু তারপরেও প্রতিবাদ থামছে কোথায়? আজকের ছবি দেখুন। কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভকারীরা নেমে পড়েছেন। যাদের দেখছেন এরা জেল থেকে বেরিয়ে এসেছেন।
প্রায় 100-র উপরে বন্দী জেল থেকে বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন জায়গায় 1600 বন্দী এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে 1600 বন্দী জেল থেকে বেরিয়ে পড়ে নেপালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। তারা নেপাল থেকে অন্য দেশে চলে যেতে চাইছেন। রাস্তায় যখন তাদের আটকানো হয় তখন বিক্ষোভ বাড়ে। আর কিছু কিছু জায়গা কাঠমান্ডুর দেখুন এখনো থমথমে, ধ্বংসের স্তূপ, তাণ্ডবের ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে ওদিকে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তছনছ, আসবাবপত্র ভেঙে গেছে। এখানে আমার সহকর্মী, এই গ্রাউন্ড জিরো থেকে আমার সহকর্মীরা তারা ছবি তুলে এনেছেন। কি ছবি দেখা যাক। इस वक्त हम काठमांडू के गौशाला इलाके में हैं और यहाँ पर आप देख सकते हैं जिस तरह से जो प्रदर्शनकारी थे, जो सरकार से नाराज थे, सरकार की नीतियों से नाराज थे, यहाँ पर भी जो प्रदर्शनकारी थे उन्होंने आप देख सकते हैं जो गाड़ी थी, ये जेसीबी थी, उसको पूरी तरह से आग के हवाले कर दिया। और ये एक बिल्डिंग है, देखिए इसमें बैंक है और दूसरे दफ्तर थे, वो पूरी तरह से आप देख सकते हैं आग की लपटों से किस तरह से कल घिरे थे। और आज देख सकते हैं पूरा यहाँ पे धुआं और पूरा जो बिल्डिंग है वो किस तरह से पूरी तरह से तबाह हो गई है। ये आप देख सकते हैं यहाँ पर जमकर आगजनी हुई। अभी यहाँ पर सामने आर्मी ने पूरा यहाँ पर कंट्रोल कर रखा है चप्पे चप्पे पे, और यहाँ पर कर्फ्यू जैसे हालात यहाँ पर भी इस इलाके में बने हुए हैं। और ये बिल्डिंग क्या, इसमें क्या क्या है? इसमें तो बैंक है, ये मरवाड़ी संघ था, ये मरवाड़ी सेवा समिति का भवन। हाँ, मरवाड़ी संघ का। कैसी सरकार चाहते हैं आप? भ्रष्ट सरकार नहीं चाहिए, स्वतंत्र अच्छा सरकार चाहिए। नीचे का जो प्रीमाइस है तो पूरी तरह से जल के राख हो चुका है। अभी लोग जो हैं उन्हें मना किया जा रहा है कि वो यहाँ से अपने घरों में रहें, बेवजह यहाँ पर सड़कों पे ना निकलें। यहाँ से कुछ किलोमीटर दूरी पर ही राष्ट्रपति भवन है। यहाँ पे जो आर्मी है वो जो जेनजी रेवोल्यूशन से जुड़े लोग हैं उनसे बातचीत कर रही है और ये कोशिश कर रही है कि जो प्रदर्शन है वो फिर से ना हो, प्रदर्शनकारी सड़कों पे ना आए। कैमरा पर्सन युगल के साथ आनंद तिवारी, न्यूज़ 18 इंडिया, काठमांडू। আমার অপর সহকর্মী তাহির হুসেন গ্রাউন্ড জিরো থেকে যে ছবি দেখাচ্ছেন সেই ছবিটা দেখা যাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দাউ দাউ করে জ্বলছে, আসবাবপত্র সব পুড়িয়ে দেওয়া হয়েছে। नेपालगंज के जमनाहा इलाके में जब कल आगजनी हुई थी उस दौरान पुलिस चौकी के साथ साथ आप देखिए ये जो जमनाहा नाका हेल्थ डेस्क है वहां पर भी तोड़फोड़ हुई है और जमकर आगजनी हुई है। यहाँ पर सामान पूरी तरीके से आग के हवाले कर दिया गया है। जो उपद्रवी थे नेपालगंज में, पूरी चौकी अंदर की जो है वो सब जो हेल्थ डेस्क थी यहाँ पर वो आग के हवाले की गई, सब पूरा जला दिया गया है। बाहर भी देखिए आप यहाँ पर इस तरीके से सामान पूरा बिखरा हुआ है और पूरे इस इलाके में कल आगजनी हुई थी, तोड़फोड़ हुई थी और जो गुस्सा था लोगों का वो सरकारी संपत्तियों पर निकला था। और आप देखिए इसी के मेरे पीछे कल वो जो जमनाहा की चौकी है वहां पर आग लगाई गई थी और पूरा जो ये नेपाल का इलाका है वो धधक उठा था और आग के हवाले हो गया था। सुरक्षा कर्मी यहाँ से कल अपनी जान बचाकर भाग गए थे, लेकिन इस वक्त उनकी मौजूदगी है यहाँ पर बॉर्डर के इलाके में। जो नेपाल की फोर्स है वो यहाँ पर लगा दी गई है और लगातार देखिए ये पुलिसकर्मी हैं नेपाल के जो वो यहाँ पर मौजूद हैं अब और अपनी ड्यूटी को अंजाम दे रहे हैं। तमाम जो यहाँ पर बॉर्डर पर पुलिस के जवान हैं वो मौजूद हैं नेपाल के। और अब हालात यहाँ पर सामान है, देखिए यहाँ पर कल आगजनी हुई थी, ये वही पूरा इलाका है वो इसी जगह पर कल जो है वो हंगामा हुआ था, बवाल हुआ था और तमाम जो आग के हवाले संसाधन कर दिए गए थे। नेपाल के कई इलाकों में आग लगाई गई थी। अब जो है यहाँ पर दोनों तरफ सुरक्षा बढ़ाई गई है और यहाँ पर जो पुलिस के जवान है वो मौजूद है यहाँ पर। ताहिर हुसैन, न्यूज़ 18 इंडिया, नेपालगंज। আমার অপর সহকর্মী অমিত সিং ঘুরে দেখলেন কাস্টমস অফিস নেপালগঞ্জ। সেখানে বিক্ষোভকারীদের রোষে কাস্টমস অফিস দাউ দাউ করে জ্বলছে আর অফিসের দখল নিয়েছে সেনা। इस वक्त हम मौजूद हैं नेपाल के जसपुर इलाके में और मैं आपको तस्वीरें यहाँ पर दिखा रहा हूँ। आप देख पा रहे हैं कि किस तरीके से जो कस्टम ऑफिस है यानी नेपाल गवर्नमेंट का जो कस्टम ऑफिस है वहाँ पर आगजनी की गई थी बीते कल देर शाम को। और उसके बाद ये तस्वीरें जरा आप देखें यहाँ पर, ये मैं तस्वीरें आपको यहाँ पर दिखा रहा हूँ। नेपालगंज कस्टम ऑफिस है, ये देखिए जरा तस्वीरें, नेपालगंज कस्टम ऑफिस है। यहाँ पर साफ साफ ये लिखा हुआ है नेपालगंज कस्टम ऑफिस है। इस दफ्तर के बाहर, दफ्तर के अंदर की तस्वीरें यहाँ पर देखिए आप, दफ्तर के अंदर की तस्वीरें, वहाँ दफ्तर के अंदर आगजनी की गई है और अभी कुछ सरकारी कर्मचारी अंदर मौजूद हैं। लेकिन यहाँ पर मैं और भी आगे की आपको तस्वीरें यहाँ पर जरा दिखाता हूँ। मैं अपने वीडियो जर्नलिस्ट से कहूंगा कि जरा आगे की तरफ आए और यहाँ पर आप देख पा रहे हैं ये जो फ्रंट ऑफिस है
इस फ्रंट ऑफिस में तोड़फोड़ किया गया था, आगजनी किया गया था प्रदर्शनकारियों के द्वारा। और मैं आपको तस्वीरें अगर आपको यहाँ पर दिखाऊं तो ये देखिए, अंदर जो है यहाँ पर देखिए सशस्त्र बल जो नेपाल के हैं वो अंदर यहाँ पर मौजूद हैं। देख पा रहे हैं आप तस्वीरों में, सशस्त्र बल अंदर मौजूद हैं। आज अभी भी धुआं निकल रहा है यहाँ पर, हालांकि यहाँ पर इसको आग को बुझाया गया, लेकिन पूरी रात जिस तरीके से आगजनी हुई है अभी भी हर तरफ आप धुआं देख सकते हैं और कहीं कहीं आग अभी भी जल रही है यहाँ पर। किस तरीके से इस पूरे दफ्तर को आग के हवाले कर दिया गया था। ये नेपालगंज का कस्टम ऑफिस है और इस कस्टम ऑफिस को आग के हवाले किया गया यहाँ पर प्रदर्शनकारियों के द्वारा। तो इस इलाके में आज शांति है, सड़कों पर चहल पहल है, उस तादाद में नहीं है जैसा हमेशा हुआ करता है, लेकिन आज सड़क पर कुछ चहल पहल दिख रहा है। यहाँ पर आप देख पा रहे हैं, देखिए जरा तस्वीरों में, सड़क पर चहल पहल यहाँ पर आपको दिखेगी। लोग बाइकों से अपने घरों से बाहर निकले हैं और देख रहे हैं कि किस तरीके से यहाँ पर बीते कल आगजनी हुई थी। वीडियो जर्नलिस्ट कमलेश के साथ अमित कुमार सिंह, न्यूज 18 इंडिया। কর্মসূত্রে বহু ভারতীয় নেপালে যান। এবার নেপালে অশান্তির আগুন, নেপাল থেকে তারা ফিরছেন, ভারতে ফিরছেন তারা। পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি দেখছেন, সেখানে ভারতীয় সেনার কড়া নিরাপত্তা। ভারত নেপাল সীমান্তে নেপাল থেকে ফিরছেন ভারতীয়রা। নেপাল পুলিশ এবং এসএসবির মধ্যে সীমান্তে টহলদারি, রুট মার্চ করতে করতে সীমান্তে নজরদারি চলছে। তারই মধ্যে নেপালে যারা কাজে গিয়েছিলেন তারা নেপাল থেকে ফিরছেন। वो तो बुरा हालत है, तोड़ फोड़ हो गया है, भंसार और सब ऐसे है। हम तो निकाल रहे हैं सर। नहीं, अब थोड़ा जल रहा है, बुझा रहा है। नहीं, पुलिस नहीं, रास्ता में कोई नहीं है। এই দুদিন পরিস্থিতি খুব খারাপ ছিল, আমরা হোটেলে ছিলাম। এখন আপাতত পরিস্থিতি শান্ত। তারা সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ করছে না, ওরা করছে সরকারের মানুষের, সরকারের বিল্ডিং ভাঙছে সরকারের উপরে, সব আক্রমণই সরকারের মানুষের উপরে, সাধারণ মানুষের উপর কোনো আক্রমণ নেই। पुलिस वुलिस कुछ नहीं है इधर, सब अपना रूम में बैठा है, पुलिस लोग अपना भवन में है, बाहर नहीं है। सेना लोग ने अपना देश संभाला है, अभी नया प्रधानमंत्री बनेगा होगा, देश को अच्छा होगा अब यही चाहता है हम लोग। हाल ठीक है अभी। भारतीय नागरिक है जो अभी भी वहाँ पर फंसे हुए हैं, क्योंकि इमिग्रेशन वहाँ पर एक्टिव नहीं है। उनसे फोन पर बात हो रही है और हम लोग इस उम्मीद में हैं कि उस तरफ थोड़ा परिस्थिति ठीक होगी, तो किसी तरह से अगर वो लोग आएंगे आसपास में तो बातचीत ही हो रही है। अभी इसके लिए कोई माने हल समाधान अभी कंक्रीट नहीं है। कुछ फैमिलीज है, टोटल नंबर नहीं बता सकते, बट इट इज अराउंड 30 odd पीपल एंड इट मे बी मोर। एसएसबी अभी जो डीआईजी थे उनसे बात हो रही थी, तो वो सब इधर अलर्ट है, हमारी पुलिस भी अलर्ट है और हम लोग आपस में कोऑर्डिनेट कर रहे हैं। तो उस तरफ तो वायलेंस है, तो अभी देखते हैं हाउ थिंग्स अनफोल्ड। কর্মসূত্রে যে ভারতীয়রা নেপালে গিয়েছেন তারা ফিরছেন, আর যারা নেপালের যারা কর্মসূত্রে এদেশে রয়েছেন তাদের মন পড়ে রয়েছে নেপালে। তার কারণ নেপালে কি হচ্ছে তারা এখান থেকে বোঝার চেষ্টা করছেন, বুঝতে পারছেন না। তাদের পরিবার রয়ে গেছে সেখানে, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তারা। কথা হলো তো খুব মানে দয়নীয় স্থিতি। আমি তো জানতাম না, শুনে একটু অবাক লাগলো, এত কিছু হয়ে গেছে নেপালে। কাঠমান্ডুতে একদম চরম লেভেলে আন্দোলন চলছে, সমস্ত নেতা মন্ত্রী যারা আছে ওদের বাড়িতে নাকি আগুন লাগিয়ে দিয়েছে, ওরা আগে সব ওখান থেকে পালিয়ে গেছে সবাই। আর এমনি গ্রামের দিকে এটা স্কোপ যায়নি, বা আমার গ্রামের দিকে বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক এখন ঠিকঠাক আছে, ওইদিকে স্কোপটা যায়নি, প্রকোপটা পড়েনি। কিন্তু কাঠমান্ডুতে হয়েছে, কাঠমান্ডুতে প্লাস বড় বড় টাউন পোখরা বটুয়াল এই বড় বড় টাউনগুলো আছে সেগুলোতে এগুলো জুলুস আন্দোলনটা হচ্ছে। পানি ট্যাঙ্কি সীমান্ত, সেখানে ওদিকে নেপাল পুলিশ, এদিকে এসএসবির মধ্যে টহলদারি চলছে। সেই পানি ট্যাঙ্কি সীমান্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি গিয়েছেন, তিনি বর্ডারের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে চাইছেন, বোঝার চেষ্টা করছেন বর্ডার ঠিক কোন জায়গায়, কোথা দিয়ে মানুষ যাওয়া আসা করেন, তাদের কিভাবে সিকিউরিটি চেকিং হয়, চেকপোস্ট কোথায়।
From how many kilometers do we have border with Nepal? Sir, actually 1751 kilometer SSP guarding border. তড়িঘড়ি শিলিগুড়ি সফরে রাজ্যপাল 1751 kilometers. চলে যান পানি ট্যাঙ্কি সীমান্তে, সরাসরি সেই ছবি দেখছেন। নিউজ